পাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত। ধারাবাহিকভাবে বাঙালির বিজ্ঞান চর্চা বিষয়ক যে আলোচনা চলছে, আজ তার দ্বিতীয় তথা শেষ পর্ব। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের অন্তর্গত বাঙালির শিল্প ও সংস্কৃতির ইতিহাস নামক যে বিষয়টি রয়েছে, তারই একটি অংশ হল বাঙালির বিজ্ঞান চর্চা। এই বিষয়টির উপরে খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু এক কথায় প্রশ্নোত্তর আগেই আলোচনা করেছি। বাঙালির এই বিজ্ঞান চর্চার ইতিহাসকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, যার মধ্যে বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তার, চিকিৎসা বিজ্ঞানে বাঙালির অবদান, বাঙালির প্রযুক্তি ও কারিগরি বিদ্যা, এই তিনটি বিষয়ের উপরে আগের ভিডিওতে আলোচনা করেছি। আজকের আলোচনায় যে বিষয়গুলি থাকবে সেগুলি হলো বাঙালির বিজ্ঞান সাধনা, ঠাকুর পরিবারের বিজ্ঞান চর্চা এবং বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা। মূল আলোচনায় আসার আগে নিয়ম রক্ষার্থে বলে নিই, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ, যারা করনি তোমাদের যদি এই আলোচনাগুলি ভালো লাগে এবং এই ধরনের আলোচনা আরো বেশি করে পেতে চাও, তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। শুরু করছি আজকের পাঠ, বিজ্ঞান চর্চায় বাঙালি। আমাদের আজকের আলোচনার প্রথম বিষয় বাঙালির বিজ্ঞান সাধনা। এই পর্বে আমরা বিখ্যাত কয়েকজন বাঙালি বৈজ্ঞানিকের সম্পর্কে জানব। বিজ্ঞান মানব সভ্যতার উত্তরণের সিঁড়ি। প্রাচীনকাল থেকেই নানান প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রামের হাতিয়ার হয়ে উঠেছে এই বিজ্ঞান। সারা পৃথিবী জুড়ে যে বিজ্ঞান সাধনা চলেছে, বাঙালিরাও তার থেকে পিছিয়ে থাকেনি। এমনই বেশ কয়েকজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বনামধন্য বাঙালি বৈজ্ঞানিকের কথা এই পর্বে জানব। যাদের মধ্যে সর্বপ্রথম আমরা যার কথা বলবো তিনি হলেন জগদীশ চন্দ্র বসু। তার জীবনকাল 1858 থেকে 1937 সাল। জগদীশ চন্দ্র বসু পদার্থবিজ্ঞানে বিশেষ কৃতিত্ব দেখিয়ে বিদেশে উচ্চতর শিক্ষালাভের জন্য যান। তার প্রথম দিককার গবেষণার বিষয় ছিল তারের সাহায্য ছাড়া সংকেত পাঠানোর উপায় আবিষ্কার। বিজ্ঞানের ভাষায় যাকে বলে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ, তারই সাহায্যে জগদীশ চন্দ্র বসু এই গুরুত্বপূর্ণ আবিষ্কারটি করেছিলেন। তার এই গবেষণার জন্য তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের ডক্টর অফ সায়েন্স উপাধি লাভ করেন। এরপর তিনি উদ্ভিদের চেতনা অনুভূতি নিয়ে গবেষণা করেন। সারা পৃথিবীর কাছে তিনি প্রমাণ করে দেন যে গাছেরও চেতনা আছে, গাছেরও প্রাণ আছে। তার এইসব গবেষণা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে এবং তিনি দেশ বিদেশের নানান সম্মানে ভূষিত হন। 1917 সালে বিজ্ঞান চর্চা আর গবেষণার জন্য তিনি বসু বিজ্ঞান মন্দির নামে একটি প্রতিষ্ঠান তৈরি করেন। তার ছাত্রদের মধ্যে অনেকেই পরবর্তীকালে বিজ্ঞানী হিসেবে খ্যাতি লাভ করেছিলেন। তার বাংলা রচনা অব্যক্তয়ে তার শিল্পী মনের প্রকাশ ঘটেছিল। তার অন্যান্য রচনার মধ্যে উল্লেখযোগ্য হল প্ল্যান্ট রেসপন্সেস অ্যাজ এ মিনস অফ ফিজিওলজিক্যাল ইনভেস্টিগেশনস, ফিজিওলজি অফ ফটোসিনথেসিস, নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস ইত্যাদি। তিনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য ক্লেস্কোগ্রাফ, স্ফিগমোগ্রাফ, পোটোমিটার ও ফটোসিনথেসিস বাবলার নামক কয়েকটি স্বয়ংক্রিয় যন্ত্র আবিষ্কার করেন। প্রফুল্লচন্দ্র রায়। তার জীবনকাল 1861 থেকে 1944 সাল। প্রফুল্লচন্দ্র রায় প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ পাশ করার আগে গিলক্রাইস্ট বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 1882 সালে বিলেতে যান। তার প্রথম মৌলিক গবেষণা খাবারে ভেজাল নির্ণয়ের রাসায়নিক পদ্ধতি উদ্ভাবন। তার যুগান্তকারী আবিষ্কার মার্কিউরাস নাইট্রাইট। এছাড়া পারদ সংক্রান্ত 11টি মিশ্র ধাতু আবিষ্কার করে তিনি রসায়ন জগতে বিস্ময় সৃষ্টি করেছিলেন। গবাদি পশুর হাড় গুঁড়িয়ে তাতে সালফিউরিক অ্যাসিড যোগ করে তিনি সুপার ফসফেট অফ লাইম তৈরি করেন। শুধু গবেষণা নয়,
গবেষণার ফল কাজে লাগানোর জন্য তিনি শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে মানুষকে উদ্বুদ্ধ ও সহায়তা করেছেন। প্রতিষ্ঠা করেছেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস। ভারতবর্ষে বিধিবদ্ধ সমবায় আইন চালু হয় 1904 সালে। 1906 সালে তিনি রারুলি এবং এর আশেপাশের গ্রামের মানুষকে জড়ো করে 41টি কৃষি ঋণদান সমবায় সমিতি গড়ে তোলেন। 1924 খ্রিস্টাব্দে তাঁর প্রেরণায় ও অর্থ সাহায্যে ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয়। জাতীয় শিক্ষা এবং শিল্পোদ্যোগের ক্ষেত্রে তিনি অকৃপণভাবে সাহায্য করেন। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা প্রবর্তনের একজন প্রধান উদ্যোক্তা হিসেবে তিনি স্মরণীয় হয়ে রয়েছেন। তাঁর আত্মচরিত লাইফ অ্যান্ড এক্সপেরিয়েন্স অফ এ বেঙ্গলি কেমিস্ট ছাড়াও তিনি বাঙালির মস্তিষ্ক ও তাহার অপব্যবহার, অন্য সমস্যায় বাঙালির পরাজয় ও তাহার প্রতিকার, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি প্রভৃতি গ্রন্থ রচনা করেন। এরপরে আসব বিজ্ঞানী মেঘনাদ সাহা প্রসঙ্গে। তার জীবনকাল 1893 থেকে 1956 সাল। প্রখ্যাত বাঙালি তথা ভারতীয় বৈজ্ঞানিক মেঘনাদ সাহা স্বয়ং আইনস্টাইনের দ্বারা স্বীকৃতি লাভ করেছিলেন। তার গবেষণার বিষয় ছিল রিলেটিভিটি, প্রেসার অফ লাইট ও অ্যাস্ট্রোফিজিক্স। 1917 সালে তার প্রথম প্রবন্ধ অন ম্যাক্সওয়েল স্ট্রেসেস প্রকাশিত হয় ফিলোসফিক্যাল ম্যাগাজিনে। এরপর অন আয়োনাইজেশন ইন দ্য সোলার ক্রোমোস্ফিয়ার অর্থাৎ সূর্যের বর্ণমণ্ডলের আয়নকরণ শিরোনামে তার তাপ ও আয়নকরণ তত্ত্ব প্রকাশিত হয়, যা জ্যোতির্পদার্থ বিজ্ঞানে এক নতুন দিগন্তের সূচনা করে। কারণ এই তত্ত্বের মাধ্যমেই প্রধানত তাপবলবিদ্যা ও কোয়ান্টাম তত্ত্বের ভিত্তিতে বিভিন্ন শ্রেণীর তারকার বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব হয়েছিল। এই তত্ত্বটি পরে সাহার সমীকরণ নামে পরিচিতি লাভ করে। বলা যায় জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে মেঘনাদ সাহার এই আবিষ্কার বিশ্বের গুরুত্বপূর্ণ 10টি আবিষ্কারের মধ্যে অন্যতম। ভারতবর্ষে দামোদর উপত্যকা সংস্কার, বন্যা প্রতিরোধ ও নদী পরিকল্পনা প্রভৃতি বিষয়ে তার অবদান অনস্বীকার্য। ভারতীয় নদীগুলির প্রায় চিরস্থায়ী বন্যা সমস্যা নিয়ে সারা জীবন তিনি গভীরভাবে চিন্তা করেছেন ও কাজ করেছেন। মেঘনাদ সাহার অপর এক উল্লেখযোগ্য অবদান হল ভারতীয় বর্ষপঞ্জির সংস্কার। ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্সের তিনি প্রতিষ্ঠাতা। তার এই প্রচেষ্টায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স ও গ্লাস সেরামিক রিসার্চ ইনস্টিটিউট ভারতে সুপ্রতিষ্ঠিত হয়। তার লেখা বইগুলির মধ্যে দ্য প্রিন্সিপাল অফ রিলেটিভিটি, জুনিয়র টেক্সট বুক অফ হিট উইথ মেটারোলজি প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। সত্যেন্দ্রনাথ বসু। যারা বলেন যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা সম্ভব নয়, তারা হয় বাংলা জানেন না, নয়তো বিজ্ঞান জানেন না। আগামী প্রজন্মের উদ্দেশ্যে এই চিরস্মরণীয় উক্তিটি যিনি করেছিলেন তিনি হলেন আধুনিক বিজ্ঞানের শ্রেষ্ঠতম প্রতিভাদের মধ্যে অন্যতম সত্যেন্দ্রনাথ বসু। তার জীবনকাল 1894 থেকে 1974 সাল। ছাত্র জীবনে অসাধারণ কৃতিত্বের পরিচয় রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপক হিসেবে যোগ দেন। সেখানে তরুণ সত্যেন্দ্রনাথ প্লাঙ্ক সূত্র ও আলোকতত্ত্বের কোয়ান্টাম প্রকল্প নামে একটি মৌলিক প্রবন্ধ লিখে ইংল্যান্ডের ফিলোসফিক্যাল ম্যাগাজিন নামক এক গবেষণা পত্রিকায় পাঠান। কিন্তু সেখানে তা প্রকাশের অযোগ্য বিবেচিত হওয়ায় সত্যেন্দ্রনাথ বসু একটি চিঠি সহ তা পাঠান আপেক্ষিক তত্ত্বের জনক আলবার্ট আইনস্টাইনের কাছে। আইনস্টাইন এই প্রবন্ধের গুরুত্ব সঙ্গে সঙ্গে অনুধাবন করেন এবং লেখাটি জার্মান ভাষায় অনুবাদ করে পদার্থবিদ্যার অন্যতম একটি জার্মান পত্রিকায় 1924 সালে তা প্রকাশের ব্যবস্থা করেন। সেই সঙ্গে এই প্রসঙ্গে তিনি মন্তব্য করেছিলেন যে আমার মতে প্লাঙ্কের সূত্রের ক্ষেত্রে বসু কর্তৃক নির্ধারিত পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং এই তত্ত্ব আদর্শ গ্যাসের কোয়ান্টাম তত্ত্বে প্রয়োগ করা সম্ভব, যা আমি অন্যত্র দেখাবো।
এর পরেই এই প্রবন্ধ বোস আইনস্টাইন পরিসংখ্যান তত্ত্ব হিসেবে স্বীকৃতি লাভ করে এবং কোয়ান্টাম সংখ্যাতত্ত্বের জনক হিসেবে সত্যেন্দ্রনাথ বসুর নাম বিশ্বের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকে। 88 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের তরুণ বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু যে তত্ত্ব কল্পনা আর গবেষণার বীজ বুনেছিলেন, সার্নে আবিষ্কৃত কণাটি সেই গণনার নীতি মেনে চলে। এই কারণেই হিগস কণাটি সত্যেন্দ্রনাথ বসুর নামে বোসন কণা নামে পদার্থবিজ্ঞানে পরিচিত হয়ে আছে। তিনি 1948 খ্রিস্টাব্দে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেন এবং বাংলায় বিজ্ঞানকে জনপ্রিয় করার লক্ষ্যে জ্ঞান ও বিজ্ঞান পত্রিকাটি প্রকাশ করেন। 1951 খ্রিস্টাব্দে ইউনেস্কোর আহ্বানে প্যারিসে যান আন্তর্জাতিক পরিসংখ্যান কেন্দ্র প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনার জন্য। 1953 খ্রিস্টাব্দে বিশ্ব শান্তি কংগ্রেসের আমন্ত্রণে তিনি বুদাপেস্টে যান। 1965 খ্রিস্টাব্দে ভাষা চর্চার অবদান স্বরূপ কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে জগত্তারিণী স্বর্ণপদক দিয়ে সম্মানিত করে। দেবেন্দ্র মোহন বসু। জগদীশচন্দ্র বসুর প্রিয় শিষ্য দেবেন্দ্র মোহন বসুর জীবনকাল 1885 থেকে 1975 খ্রিস্টাব্দ। তিনি কেমব্রিজের ক্রাইস্ট চার্চ কলেজে গবেষণার পর রয়্যাল কলেজ অফ সায়েন্স থেকে লন্ডন বিশ্ববিদ্যালয়ের বিএসসি ডিগ্রিতে সম্মানিত হন 1912 সালে। 1919 সালে বার্লিন বিশ্ববিদ্যালয় থেকে বোস-টেলর থিওরির অন্যতম আবিষ্কর্তা হিসেবে পিএইচডি সম্পূর্ণ করেন। আচার্য জগদীশচন্দ্রের মৃত্যুর পর তিনি বসু বিজ্ঞান মন্দিরের দায়িত্বভার গ্রহণ করেন। ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির পদ ছাড়াও দেশ বিদেশের বহু বিজ্ঞান সমাবেশে তিনি প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছিলেন। তিনি ছিলেন ভারতবর্ষের উইলসন সোলার ক্লাউড গবেষণার পথিকৃৎ। চৌম্বক ক্ষেত্রের উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক মানের গবেষণা এবং জগদীশচন্দ্র বসুর কিছু অসমাপ্ত গবেষণায় পূর্ণতা দানের ব্রত নিয়ে তিনি আমৃত্যু নিমগ্ন ছিলেন। প্রিয়দা রঞ্জন রায়। বিজ্ঞানী প্রিয়দা রঞ্জন রায়ের জীবনকাল 1888 থেকে 1982 খ্রিস্টাব্দ। তার প্রিয় বিষয় ছিল অজৈব রসায়ন। উচ্চতর গবেষণা শুরু করার কিছুদিন পরে একটি দুর্ঘটনায় সালফিউরিক অ্যাসিড লেগে তার বাঁ চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং ডান চোখটিও ক্ষতিগ্রস্ত হয়। এভাবেই গবেষণার কাজ চালাতে চালাতেই তিনি সিটি কলেজে অধ্যাপনা শুরু করেন। 1918 সালে স্যার আশুতোষের আমন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের নবপ্রতিষ্ঠিত সায়েন্স কলেজে পালিত অধ্যাপক প্রফুল্ল চন্দ্রের সহকারী নিযুক্ত হন প্রিয়দা রঞ্জন রায়। তার গবেষণার বিষয় ছিল যৌগিক পদার্থের আণবিক গঠন ও সংযোগ ক্ষমতা। তার গবেষণা আন্তর্জাতিক বিজ্ঞানী মহলে স্বীকৃতি লাভ করে। 1931 সালে তিনি ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের রসায়ন শাখার সভাপতি নির্বাচিত হন। তিনি আচার্য প্রফুল্ল চন্দ্রের হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস গ্রন্থটি নতুন করে সম্পাদনা করেন। তার রচিত গ্রন্থের নাম অতিকায় অণুর বিচিত্র কাহিনী। জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়। জীবনকাল 1893 থেকে 1983। আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের এক প্রিয় ছাত্র ছিলেন জ্ঞানেন্দ্রচন্দ্র মুখোপাধ্যায়। তার রসায়নের মূল বিষয় ছিল কোলয়েডের মধ্যে তড়িৎ উদ্ভবের ক্রিয়া। এই বিষয়ে তার গবেষণাপত্রটি বিখ্যাত নেচার পত্রিকায় ভূয়সী প্রশংসা লাভ করে। জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের অরিজিন অ্যান্ড নিউট্রালাইজেশন অফ দি চার্জ অফ কোলয়েডস উক্ত বিষয়ে অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থের মর্যাদা পায়। রসায়ন বিদ্যার পাশাপাশি কৃষিবিদ্যার ক্ষেত্রেও তার গবেষণা ভারত সরকারকে যথেষ্ট সাহায্য করেছে। আশুতোষ মুখোপাধ্যায়। জীবনকাল 1864 থেকে 1924। কলকাতা হাইকোর্টের বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আশুতোষ মুখোপাধ্যায় জীবদ্দশাতেই কিংবদন্তি হয়ে উঠেছিলেন। ছাত্রাবস্থাতে তার গবেষণা আন্তর্জাতিক গণিত মহলে কেমব্রিজ মেসেঞ্জার অফ ম্যাথমেটিক্সের মতন বিখ্যাত পত্রিকায় প্রকাশিত এবং উচ্চ প্রশংসিত হয়।
গণিতের পাশাপাশি পদার্থবিদ্যা, সংস্কৃত ও পালি ভাষা সাহিত্য এবং আইনবিদ্যায় তার অধিকার ছিল বিস্ময়কর। মাতৃভাষাকে উচ্চশিক্ষার বাহন করে কলকাতা বিশ্ববিদ্যালয়কে পৃথিবীর অন্যতম সেরা জ্ঞান চর্চা কেন্দ্র গড়ে তোলার জন্য তার নিরলস প্রচেষ্টা তাকে চিরস্মরণীয় করে রেখেছে। ইন্দুমাধব মল্লিক, জীবনকাল 1869 থেকে 1917। ইন্দুমাধব মল্লিক 1891 সালে দর্শন শাস্ত্রে ও 1892 সালে পদার্থবিদ্যায়, 1899 সালে জীববিদ্যা ও শারীরবিদ্যায় সসম্মানে এমএ পাশ করেন। শুধু তাই নয়, এরপর আইন শাস্ত্রে স্নাতক হয়ে তিনি কিছুদিন আদালতে যাতায়াত করেন, পরে বঙ্গবাসী কলেজে অধ্যাপনা করেন। 1908 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা বিজ্ঞানে এমডি ডিগ্রি পাওয়ার পর শেষ পর্যন্ত ডাক্তারি পেশাটি তিনি গ্রহণ করেন। 1910 সালে তিনি উদ্ভাবন করেন ইকমিক কুকার। এদেশে অটোভ্যাকসিন পদ্ধতি তিনি চালু করেন। পাণ্ডুলিপি সংগ্রহ, পৌরবিজ্ঞান ও স্বাস্থ্যবিধি সম্পর্কেও তার মৌলিক মতামত ছিল। ইন্দুমাধবের চীন ভ্রমণ ও বিলাত ভ্রমণ বই দুটি এখনো অতি উচ্চমানের ভ্রমণ সাহিত্যের মধ্যে পরিগণিত হয়ে থাকে। শিশির কুমার মিত্র, জীবনকাল 1890 থেকে 1963। শিশির কুমার 1912 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর পরীক্ষায় স্বর্ণপদক এবং 1920 সালে সিভি রামনের অধীনে গবেষণা করে রেডিও ফিজিক্সে ডিএসসি পান। প্যারিসে সাবর্ন বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট ডিগ্রি লাভের পরে কিছুদিন তিনি মাদাম কুরির গবেষণাগারে কাজ করার বিরল সৌভাগ্যের অধিকারী হন। 1945 সালে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর স্তরে রেডিও ফিজিক্স অন্তর্ভুক্তির কৃতিত্ব শিশির কুমারেরই প্রাপ্য। 1958 সালে ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটির সম্মান লাভ করেন। আয়ন মণ্ডলে বেতার তরঙ্গীয় আবেশ সংক্রান্ত গবেষণায় তিনি অসামান্য কৃতিত্ব অর্জন করেছিলেন। 1951 থেকে 53 সাল পর্যন্ত এশিয়াটিক সোসাইটির এবং 1954-55 সালে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের সভাপতির পদ তিনি অলংকৃত করেছিলেন। আন্তর্জাতিক বিজ্ঞানী মহলে সমাদৃত তার রচিত একটি গ্রন্থ হল দ্য আপার অ্যাটমসফিয়ার। প্রশান্ত চন্দ্র মহলানবিশ, আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনক প্রশান্ত চন্দ্র মহলানবিশের জীবনকাল 1893 থেকে 1972 খ্রিস্টাব্দ। ভারতীয় ছাত্রদের রাশিবিজ্ঞান শিক্ষা ও গবেষণার সুযোগ সুবিধার জন্য প্রশান্ত চন্দ্র মহলানবিশ 1931 সালে তার জীবনের অন্যতম কীর্তি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। নৃবিজ্ঞানে রাশিবিজ্ঞানের প্রয়োগ করে তিনি মহলানবিশ ডিস্ট্যান্স নামে নতুন তত্ত্ব আবিষ্কার করেন। 1941 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম রাশিবিজ্ঞানের বিভাগ খোলা হলে প্রশান্ত চন্দ্র এই বিভাগের প্রধান নিযুক্ত হন। 1954 সালে তিনি লন্ডনের রয়্যাল সোসাইটির অবৈতনিক সদস্য পদে নিযুক্ত হন। 1957 সালে তিনি ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অবৈতনিক সভাপতি নির্বাচিত হন এবং ওই বছরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদক লাভ করেন। তিনি 1968 সালে পদ্মবিভূষণ লাভ করেছিলেন। এই পর্যায়ে আমরা যার কথা বলে শেষ করব তিনি হলেন বিজ্ঞানী নীলরতন ধর। শিক্ষা জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত সর্বস্তরেই নীলরতন ধর কলা ও বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ রেকর্ড নম্বর পেয়ে 20টি স্বর্ণপদক, গ্রিফিথ পুরস্কার, এশিয়াটিক সোসাইটি প্রদত্ত পুরস্কার লাভ করেন। তার জীবনকাল ছিল 1892 থেকে 1896 খ্রিস্টাব্দ। তার গবেষণা জীবনের প্রথম কাজ ইনডিউসড অ্যান্ড ফটোকেমিক্যাল রিঅ্যাকশন। তার মৌলিক গবেষণাপত্রের সংখ্যা 6 শতাধিক। ভৌত রসায়ন ক্ষেত্রে তিনি পথিকৃৎ হিসেবে স্বীকৃত। 1938, 1947 ও 1952 সালে তিনি নোবেল পুরস্কার কমিটির বিচারক ছিলেন। তিনি ভারতীয় বিজ্ঞান একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা। জীবনের অন্তিম পর্যায়ে
তার গুরু প্রফুল্লচন্দ্র রায়ের স্বদেশ হিতব্রতের প্রেরণায় তিনি দেশীয় প্রথায় চাষ করে ভারতের কৃষি গবেষণাকে আন্তর্জাতিক মানে উত্তীর্ণ করেন এই দেশব্রতে বিজ্ঞানী। আমাদের এরপরের আলোচ্য বিষয় ঠাকুর পরিবারের বিজ্ঞান চর্চা। বাঙালির বিজ্ঞান ভাবনায় ও বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান বিশেষভাবে স্মরণীয়। সমাজ সংস্কারের মাধ্যমে বিজ্ঞান মনস্কতার প্রসারে উদ্যোগী হয়েছিলেন দ্বারকানাথ ঠাকুর। চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে তিনি যেমন প্রচুর অর্থ অনুদান দেন, তেমনি সব ব্যবচ্ছেদ ব্যবস্থার প্রবর্তনেও তিনি ছিলেন অন্যতম উদ্যোক্তা। দ্বারকানাথের পুত্র দেবেন্দ্রনাথ ঠাকুরের আগ্রহ ছিল জ্যোতির্বিদ্যা চর্চায়। বিশ্ব পরিচয় গ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর পিতার এই বিশেষ দিকটির প্রতি আলোকপাত করেছিলেন। স্বর্ণকুমারী দেবীর জ্যোতির্বিজ্ঞানের প্রতি আগ্রহের পিছনেও ছিল দেবেন্দ্রনাথ ঠাকুরেরই উৎসাহ। স্বর্ণকুমারী দেবী রচিত বিজ্ঞান বিষয়ক গ্রন্থ পৃথিবীতে জ্যোতির্বিজ্ঞানের প্রভাব গভীরভাবে লক্ষ্য করা যায়। দেবেন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র দ্বিজেন্দ্রনাথ ঠাকুর গণিতের এক বিস্ময়কর প্রতিভা ছিলেন। হেমেন্দ্রনাথ ঠাকুর মেডিকেল কলেজে শিক্ষা নিয়েছিলেন। প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম তার লেখা একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। জ্যোতিরেন্দ্রনাথ চর্চা করতেন ফ্রেনোলজি বা শিরোমিতি বিদ্যা নিয়ে। বিজ্ঞান চর্চার ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরও উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। বিশ্ব পরিচয় গ্রন্থে ছড়িয়ে আছে তাঁর বিজ্ঞান নির্ভর রচনাসমূহ। গ্রহগণ জীবের আবাসভূমি, সামুদ্রিক জীব কীটাণু, বৈজ্ঞানিক সংবাদ, ইচ্ছা মৃত্যু, মাকড়সা সমাজে স্ত্রী জাতির গৌরব ইত্যাদি রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য বিজ্ঞান বিষয়ক রচনা। অনেকগুলি সমালোচনামূলক বৈজ্ঞানিক নিবন্ধ তিনি রচনা করেছিলেন। তার মধ্যে সুবোধচন্দ্র মহলানবিশের জীবতত্ত্বের সমালোচনা, জগদানন্দ রায়ের বায়ু নভবিদ্যার সমালোচনা ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। বাঙালির বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান চর্চার ক্ষেত্রে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান তাই বিশেষভাবে স্মরণীয়। ঠাকুর পরিবার থেকে প্রকাশিত বালক, ভারতী, সাধনা ইত্যাদি পত্রপত্রিকাতে বিজ্ঞান বিষয়ক নিয়মিত বহু রচনা প্রকাশিত হতো। এবারে আমরা আসব বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা প্রসঙ্গে। শিক্ষার সঙ্গে মাতৃভাষা ওতপ্রোতভাবে জড়িত, তাই যুগ যুগ ধরে প্রখ্যাত শিক্ষাবিদগণ মাতৃভাষায় শিক্ষার উপর জোর দিয়েছেন। আর্কিমিডিস, মাদাম কুরি, নাগার্জুন, হেনরি বেকারেল, নিলস বোর প্রমুখ বিজ্ঞানীরা গ্রিক, ফরাসি ও জার্মান ভাষায় অর্থাৎ মাতৃভাষায় সফলভাবে বিজ্ঞান চর্চা করেছিলেন। আমাদের মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষাতেও বৈজ্ঞানিক গ্রন্থের সংখ্যা কম নয়। এই পর্বে আমরা তেমনই কয়েকটি গ্রন্থ এবং তাদের গ্রন্থকারের সংক্ষিপ্ত পরিচয় জানব। প্রথমে আসবে অক্ষয় কুমার দত্তের কথা। ঊনবিংশ শতাব্দীর বাংলার নবজাগরণ যুগের অন্যতম সাহিত্য সাধক অক্ষয় কুমার দত্ত তত্ত্ববোধিনী সভার সভ্য এবং কিছুদিন এই সভার সহ সম্পাদক ছিলেন। অক্ষয় কুমার দত্তের লেখা বিজ্ঞান বিষয়ক গ্রন্থগুলি হল ভূগোল, বাহ্যবস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার এবং পদার্থবিদ্যা। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী মাতৃভাষায় জ্ঞান চর্চা ও জ্ঞান বিস্তারের জন্য কৃতি বাঙালিদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে মিলে তিনি বিজ্ঞান বিষয়ক পরিভাষা তৈরিতে সচেষ্ট হন। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর গ্রন্থগুলি হল প্রকৃতি, জিজ্ঞাসা, বঙ্গলক্ষ্মীর ব্রতকথা, পদার্থবিদ্যা, বিচিত্র জগৎ, ভূগোল, কর্মকথা, জগৎ কথা ইত্যাদি। জগদানন্দ রায়। জগদানন্দ রায়ের বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনায় হাতেখড়ি হয় ছাত্র বয়সে। সাধনা পত্রিকায় প্রকাশিত তার প্রবন্ধের সূত্র ধরেই তিনি রবীন্দ্রনাথের সঙ্গে পরিচিত হন। পরবর্তীকালে তিনি রবীন্দ্রনাথের ব্রহ্মচর্যাশ্রমের শিক্ষক নিযুক্ত হন। জগদানন্দ রায়ের বিজ্ঞান বিষয়ক গ্রন্থগুলি হল গ্রহ নক্ষত্র, প্রাকৃতিকী, বৈজ্ঞানিকী, পোকামাকড়, জগদীশচন্দ্রের আবিষ্কার, বাংলার পাখি, শব্দ ইত্যাদি। গোপালচন্দ্র ভট্টাচার্য।
1921 থেকে 1971 খ্রিস্টাব্দ পর্যন্ত গোপালচন্দ্র ভট্টাচার্য বসু বিজ্ঞান মন্দিরে প্রথমে জগদীশচন্দ্র বসুর সহকারী হিসেবে কাজ করেন, পরবর্তী সময় গবেষকের বৃত্তি লাভ করেন। গোপালচন্দ্র ভট্টাচার্যের বৈজ্ঞানিক রচনাগুলি হল আধুনিক আবিষ্কার, বাংলার মাকড়সা, করে দেখো, আমরা এবং আণবিক বোমা, মহাশূন্যের রহস্য, আচার্য জগদীশচন্দ্র বসু, বাংলার কীটপতঙ্গ, বাংলার গাছপালা, পশু পাখি কীটপতঙ্গ, বিজ্ঞানের আবিষ্কার, বিজ্ঞান অমনিবাস, জ্ঞান বিজ্ঞানের নানা খবর, মানব কল্যাণে পারমাণবিক শক্তি ইত্যাদি। চারুচন্দ্র ভট্টাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় এমএ পাশ করে চারুচন্দ্র ভট্টাচার্য প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা করেন। আচার্য জগদীশচন্দ্র বসুকে তিনি শিক্ষক হিসেবে লাভ করেছিলেন। তার খ্যাতনামা ছাত্রদের মধ্যে রয়েছেন সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাথ সাহা, প্রশান্ত চন্দ্র মহলানবিশ এবং শিশির কুমার মিত্র। চারুচন্দ্র ভট্টাচার্যের উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল বৈজ্ঞানিক আবিষ্কারের কাহিনী, নব্য বিজ্ঞান, বাঙালির খাদ্য, বিশ্বের উপাদান, তড়িতের অভ্যুত্থান, ব্যাধির পরাজয়, পদার্থবিদ্যার নবযুগ ইত্যাদি। এই তালিকায় রয়েছে আরো কিছু উল্লেখযোগ্য নাম, যেমন মৃত্যুঞ্জয় প্রসাদ গুহ রচিত আকাশ ও পৃথিবী, জিতেন্দ্রনাথ গুহ রচিত মহাকাশ পেরিয়ে, এনাক্ষী চট্টোপাধ্যায় ও শান্তিময় চট্টোপাধ্যায় রচিত পরমাণু জিজ্ঞাসা, ডক্টর অনাদি দাঁ রচিত ইলেকট্রনিক্স ইত্যাদি বিজ্ঞান বিষয়ক গ্রন্থ। বন্ধুরা, তোমরা দেখলে যে পাশ্চাত্য শিক্ষার বিস্তার 19 শতকে বাঙালির মনন চর্চাকে কতদূর অগ্রসর করেছিল। 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠার মধ্যে দিয়ে যে জ্ঞান বিজ্ঞানের চর্চার সূচনা হয়েছিল তা ক্রমশ আন্তর্জাতিক স্তরে উন্নীত হয়েছিল বাঙালির প্রতিভা এবং সাধনার মধ্যে দিয়ে, যে পরম্পরা আজও অব্যাহত। পরের দিন এই শিল্প সাহিত্য বিষয় থেকে আরেকটি নতুন আলোচনা পর্ব শুরু করব। খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে ফিরে আসছি। সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।